প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রামের সমাজতত্ত্ব বিষয়ের শিক্ষার্থীদেরকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। প্রিয় বন্ধুরা, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠী গারো সমাজের উপর ভিত্তি করে একটি প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে আপনাদেরই পাঠ্যসূচির তৃতীয় সেমিস্টারের সমাজতত্ত্ব বিষয়ের সাংস্কৃতিক নৃবিজ্ঞান পরিচিতি বইয়ের ইউনিট 8-এর পার্ট 3-এর উপর ভিত্তি করে। প্রিয় বন্ধুরা, এই প্রামাণ্যচিত্রটি থেকে আপনারা যা যা জানতে পারবেন তা হলো গারো সমাজের সংক্ষিপ্ত পরিচিতি, বাংলাদেশে গারোদের সংক্ষিপ্ত ইতিহাস, গারোদের মাতৃসূত্রীয় জ্ঞাতি ব্যবস্থা, গারোদের ভাষা, সংস্কৃতি ও আর্থসামাজিক অবস্থা সম্পর্কে। প্রিয় বন্ধুরা, চলুন আমরা এই প্রামাণ্যচিত্রটি দেখি। রাতের নিস্তব্ধতা ভেদ করে আসে ভোর। ভোরের কুয়াশার চাদর ভেদ করে গারোদের লোকালয়ে জেগে ওঠে সকাল। সাত সকালেই শুরু হয় গারো পরিবারের কর্মব্যস্ততা। বাংলাদেশের অন্যতম সংখ্যাগরিষ্ঠ আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে গারোরা বেশ সুপরিচিত। শারীরিক গড়ন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে গারোরা মঙ্গোলীয় নরগোষ্ঠীভুক্ত। বাংলাদেশে এই আদিবাসীদের নাম গারো বলা হলেও গারোরা নিজেদের এই নামে পরিচয় দিতে পছন্দ করে না। তাদের অনেকেই নিজেদেরকে মান্দি নামে পরিচয় দিতে পছন্দ বোধ করে। মান্দি শব্দের অর্থ মানুষ। সেই সূত্রে সংক্ষেপে শুধু মান্দি নামেই গারোদের আধুনিক পরিচিতি গড়ে উঠেছে। মান্দি বলতে গারো ভাষায় মান্দি শব্দটা হলো বাংলায় এই মানুষ। তা আমরা গারোরা সাধারণত নিজেদেরকে মান্দি বলতে পছন্দ করি এই কারণে যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের কথাবার্তা, আচার ব্যবহারে সব কিছুতে আমরা মান্দি শব্দটা ব্যবহার করি এবং উপজাতি বা অন্যান্য শব্দ ব্যবহার করলে আমরা নিজেদেরকে একটা ছোট মনে করি। আমরা সাধারণত মান্দি আছে বললে আমরা একটা খুশি হই এবং এই মান্দি শব্দটা মনে করেন আমাদের মধ্যে বেশি ব্যবহার হয়। বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ টাঙ্গাইল অঞ্চলে গারো বা মান্দি জনগোষ্ঠীর বাস। এছাড়াও সিলেট সহ অন্যান্য জায়গাতেও কিছু সংখ্যক গারো রয়েছে। গারো জনবসতি অধ্যুষিত জেলাগুলো হল ঢাকা বিভাগের ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। 1991 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে গারো জনসংখ্যা 64,000-এরও বেশি। ভারতের মেঘালয় রাজ্যে গারো জনগোষ্ঠীর বৃহত্তর অংশ বসবাস করছে। পাহাড়ে যেসব গারো বসবাস করে তাদেরকে বলা হয় আচিক মান্দি বা পাহাড়ি মানুষ। গারো ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রায় 1000-এরও বেশি বছর আগে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে গারো পাহাড়ের পাদদেশে গারোদের পূর্বসূরীরা বসতি স্থাপন শুরু করেছিল। ত্রয়োদশ শতাব্দী নাগাদ গারো জনবসতি ঢাকার জেলার সাভার, ধামরাই, কালিয়াকৈর, শ্রীপুর, টাঙ্গাইল জেলার বাসাইল, কালিহাতী, ঘাটাইল পর্যন্ত বিস্তৃতি লাভ করে।
তবে মোগল ও ব্রিটিশ শাসনামলে তা সংকুচিত হয়ে পড়ে। গারোদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। ব্রিটিশ শাসনামলে ঔপনিবেশিক শাসন ও জমিদারদের শোষণের বিরুদ্ধে গারোরা বিক্ষিপ্তভাবে 1775 থেকে 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত শতবর্ষ ধরে বিদ্রোহ ও সংগ্রাম চালিয়েছিল। 1971 সালে সংগঠিত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গারোরা ব্যাপক সংখ্যায় অংশ নিয়েছিল। গারোদের জ্ঞাতি ব্যবস্থা মাতৃসূত্রীয়। মাতৃসূত্রীয় জ্ঞাতি ব্যবস্থায় সন্তানদের বংশপরিচয় নির্ধারিত হয় মায়ের সূত্রে। গারো ভাষায় মাতৃকুলকে বলা হয় মাহারি। গারো আদিবাসীরা মাতৃতান্ত্রিক, তারা সেই কারণেই মেয়েরাই সকল সহায় সম্পত্তির একমাত্র মালিক। বিশেষভাবে আমাদের গারোদের নক্ষম প্রথা আছে এবং নকনা প্রথা আছে। কোনো কোনো পরিবারে দেখা যায় যে সর্বকনিষ্ঠ মেয়েকে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী ঘোষণা করা হয়, নকনা ঘোষণা করা হয়, এবং নকনাই সর্বময় ক্ষমতার অধিকারী। এটা হলো গারোদের মানে বর্তমানে কিছুটা এটা বদল হচ্ছে। যেমন অনেক মেয়ে আছে, সকল মেয়েকে কিছু কিছু অংশ দেওয়া হয়। আমাদের মধ্যে গারোদের মধ্যে নকনা ছাড়া বাকিগুলো আগাতে, তারা কোনো সম্পত্তির উত্তরাধিকারী হয় না। তারপরেও বর্তমানে সকল মেয়েকে কিছু কিছু সম্পত্তি দেওয়ার প্রচলন আছে। আমাদের মাহারি প্রথায় দুইটা ভাগ আছে, একটা মারাক, একটা সাংমা। মারাক দলে আছে ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র নিয়ে এই মারাক এবং সাংমা দুটি দল। মারাকে আছে যেমন রেমা, রিচল, দিও, মরং, চিকচাক ইত্যাদি আরও আছে। আর সাংমাতে আছে চিসিম, চিরান আরও আছে। তো এই দুইটা দলে সাংমা এবং মারাকের মধ্যে বিয়া হয়। মারাক আবার আমাদের মধ্যে বিয়া চলে না। যেমন রঙের সাথে রেমার সাথে বিয়া চলে না, রিচিলের সাথে রেমার সাথে বিয়া চলে না। একেবারে চলে না এমন না, এখন হয়েই যাচ্ছে আধুনিক কালে। সাংমার মধ্যেও চিসিমের সাথে বিয়া চলে না, কিন্তু রেমার সাথে চিসিমের সাথে বিয়ে চলে। তো এইভাবে একটি পরিবার গড়ে। এই পরিবারের মধ্যে মায়েরাই সম্পত্তির উত্তরাধিকারী। গারো সমাজে একই মাহারিতে বিয়ে নিষিদ্ধ। সাংসারিক গারোদের বিবাহ হয় নিজস্ব সাংস্কৃতিক বলয়ে। Cengade talda yo como que pisha do pulo era bi chua na sungji sokbana yo undak ple cetla je lah ma cengede hai ada song sari cetla ceni bajo aya audi sini rasong aya rupen acong ada acong ko mamong ko mana ada sari nangja ko mana ke tonang jo na sungji na sungni bulcengku sa cengade Rangna ni mana? Maku saya dengan anu? Anggi deh, nani mamba dong jadi ada. Ya, ini asong. ya. Kamal lo nak buk sya. Akan ska, akan deh sendawa, angin kamu tuh matu tuh nangamu. Ya, nanti, tinggi ya. Makan di tempo be. Ayo, anci ya terpakai mbak. Tisha. Wala ada kwatuk di ko nikir ba buda. Angal ba ako. Ina ba ija. Cek no haijan ah.
怎么你怎么不干呀？গারো সমাজে নারীরা ঠিক পুরুষদের উপর কর্তৃত্ব না করলেও তুলনামূলকভাবে যথেষ্ট মর্যাদা ও স্বাধীনতা ভোগ করে। ভাষা বিজ্ঞানীদের শ্রেণীকরণ অনুসারে গারোদের ভাষা তিব্বতী বর্মী ভাষা পরিবারের বড়ো গানব শাখার অন্তর্গত। বাংলাদেশের গারোরা এখনও তাদের মাতৃভাষা ধরে রেখেছে, যদিও এর চর্চা মূলত কথ্যরূপেই সীমাবদ্ধ। Anga saksa Jorampura Christian Hospital ni nurse, anga ino call bulsi bonga nurse kam ka angjok, jomma sarang ko nametan nurse rang ni dharma, bedamda kon tunga nama ko hamnga. এদেশে গারোদের শিক্ষার হার একেবারে খারাপ নয়, তবে সার্বিকভাবে এদেশের গারো জনগোষ্ঠী বিভিন্ন প্রতিকূলতা ও আর্থসামাজিক সংকটের সাথে মোকাবেলা করেই টিকে আছে। আমি তোমায় ভালোবাসি। বর্তমানে আমি যা লক্ষ্য করছি, বিগত 5 বছর যাবৎ এখানে কাজ করে যাচ্ছি, আমি লক্ষ্য করেছি যে গারো অধ্যুষিত এলাকায় শিক্ষার হার দিন দিন বাড়ছে। অনেক আগে হয়তো এই ব্যাপারে তাদেরকে তেমন সচেতনতা দেওয়া হয়নি, কিন্তু বিগত বছরগুলোতে সরকারি উদ্যোগে হোক, এনজিও উদ্যোগে হোক বা মিশনের উদ্যোগে হোক, শিক্ষার জন্য তাদেরকে অনুপ্রেরণা দেওয়া হয়েছে, যার ফলে শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়েরা আগ্রহী হচ্ছে। আগে দিনে হয়তো এখানে তত শিক্ষার হার বেশি ছিল না, কিন্তু বর্তমানে বলা যায় 85 থেকে 90% শিক্ষাক্ষেত্রে অগ্রসর হয়েছে। আমি মনে করি এটা হয় সরকারি উদ্যোগের জন্য এবং মিশনারি এনজিও যারা এই শিক্ষাক্ষেত্রে জড়িত, আমিও শিক্ষাক্ষেত্রে জড়িত, আমি অনুপ্রেরণা দান করি যেন ছেলেমেয়েরা আরও শিক্ষায় আগ্রহী হয়। আমি আশা করব ভবিষ্যতে সরকারি হোক, এনজিও হোক বা মিশনারি প্রচেষ্টায় তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অব্যাহত রাখবেন এবং এই অঞ্চলের গারো ছেলে মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য সচেষ্ট থাকবেন। ঐতিহ্যগতভাবে গারোদের সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল কৃষি নির্ভর গ্রামীণ জীবনযাত্রাকে কেন্দ্র করে। তাই গারো সংস্কৃতির নাচ গানে জুম চাষের ধরন কৃষিকাজের উপকরণের সমন্বয়ে উপভোগ্য হয়ে উঠেছে।
অন্যান্য জনগোষ্ঠীর মতোই গারোদের মধ্যেও ইতিহাসের ধারাবাহিকতায় বিভিন্ন পরিবর্তন ঘটে চলেছে, যার প্রভাব পড়েছে তাদের ধর্মের উপরও। ব্রিটিশ আমল থেকে মিশনারিদের প্রচেষ্টায় গারোদের মধ্যে খ্রিস্টান ধর্ম যথেষ্ট প্রসার লাভ করেছে। তাই বাংলাদেশের গারোরা অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী। অল্প সংখ্যক গারো যারা ধর্মান্তরিত না হয়ে পূর্বের বিভিন্ন বিশ্বাস ও আচার এখন অনুসরণ করছে, গারোদের মধ্যে তারা সাংসারিক নামে পরিচিত। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ে ইত্যাদিতে গারোরা নিজেদের ঘরে প্রাকৃতিক উপায়ে তৈরি চু বা চুলাই পান করে থাকে। ছোট বড় সকলেই দলবদ্ধভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। চাউলের আটা দিয়ে এক ধরনের পুরাখারি বা ঝাল পায়েস তৈরি হয়। কলাপাতায় এই খাবার পরিবেশন হয়। তারপর চু পান করে সবাই আনন্দে মেতে ওঠে। অতীতে গারোদের জীবিকার মূল উৎস ছিল জুম চাষ ও বনজ সম্পদ আহরণ। তবে বর্তমানে বাংলাদেশের গারোদের মধ্যে জুম চাষের প্রচলন নেই, কিন্তু গারোদের গান ও নাচে জুম চাষের ঐতিহ্য আছে। বর্তমানে গারোদের মধ্যে সাক্ষরতার বেশ প্রসার ঘটেছে এবং সেই সূত্রে অনেকে শহরাঞ্চলে, বিশেষ করে ঢাকাতে অভিবাসিত হচ্ছে। তবে অভিবাসী গারোদের অনেকেই মূলত স্বল্প আয়ের বিভিন্ন পেশায় নিয়োজিত। অবশ্য উচ্চশিক্ষায় নিয়োজিত ছাত্রছাত্রী এবং মধ্যবিত্ত শ্রেণীভুক্ত চাকুরিজীবীরাও রয়েছে পাশাপাশি। বর্তমানের গারো শিশুরা হয়ে উঠুক আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা বাংলাদেশের আদিবাসী সম্প্রদায় গারো সমাজের উপরে ভিত্তি করে একটি প্রামাণ্যচিত্র উপভোগ করলাম। এই প্রামাণ্যচিত্রটি থেকে আমরা যা যা জানতে পারলাম তা হলো গারো সমাজের সাধারণ পরিচিতি, বাংলাদেশে গারোদের সংক্ষিপ্ত ইতিহাস,
গারোদের মাতৃসূত্রীয় জ্ঞাতি ব্যবস্থা, গারোদের ভাষা, সংস্কৃতি ও তাদের সামাজিক অবস্থা সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আপনাদের বইয়ের এই পাঠটি বারবার পড়ুন। এই বারবার পড়ার মাধ্যমে আপনার পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে সুবিধা হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।